কয়েক সপ্তাহ পর লিয়াম ভাবতে শুরু করে সে কি রকম ইভিল লর্ড হতে চায়। তার মনে হয় একজন ইভিল লর্ডের ক্ষমতা, টাকা আর সুন্দরী নারীদের হারেম থাকা দরকার। হারেম মানে কি এটা আমার কাছে জিজ্ঞেস করো না, তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে। ক্ষমতা এর ব্যাপারে সে ইতিমধ্যেই ইয়াসুর সাহায্যে ওয়ে অফ দ্য ফ্ল্যাশ আয়ত্ত করে ফেলেছে। এখন শুধু দরকার টাকা আর নারী। ঠিক তখনই আমাকে সেখানে আসে। তাকে বলে থমাস নামে একজন ব্যবসায়ী তাকে দেখতে এসেছে। লিয়াম তাকে ভেতরে আসতে বলে কারণ সে থমাসের জন্য অপেক্ষা করছিল। থমাস তার চাওয়া সোনার বার নিয়ে এসেছে। লিয়াম সোনার বার দেখে খুব খুশি হয় কারণ এটা তার ইভিল লর্ড হওয়ার সত্ত্বের দ্বিতীয় বিষয় পূরণ করে। যদিও এই দুনিয়ায় সোনার তেমন কোনো দাম নেই। থমাস তাকে দস্যুদের বিরুদ্ধে জয় করার জন্য অভিনন্দন জানায়। লিয়াম টের পায় থমাসের কথার পিছনে অন্য উদ্দেশ্য আছে। সে ব্যবসায়ীকে সোজা কথা বলতে বলে। থমাস ব্যাখ্যা করে তাকে একটা ঝুঁকিপূর্ণ এলাকা দিয়ে ব্যবসার জন্য যেতে হবে। সে লিয়ামের সেনাবাহিনীর কিছু জাহাজ ধার চায় যাতে তারা নিজেদের রক্ষা করতে পারে। মাত্র 100টি জাহাজই যথেষ্ট। কিন্তু লিয়াম রেগে যায়, জিজ্ঞাসা করে এত ঝুঁকিপূর্ণ জায়গায় যাওয়ার দরকারই বা কি। থমাস বলে তার আর কোনো উপায় নেই কারণ পুরো বাণিজ্যিক পথ এখন দস্যুদের আক্রমণের মুখে। অনেক ব্যবসায়ী এর কারণে বড় রকমের ক্ষতি হচ্ছে। লিয়াম তার চিন্তা বুঝতে পারে। আমাগিকে জিজ্ঞাসা করে তারা কি ব্যবসায়ী দলের সাথে 100টি জাহাজ পাঠাতে পারে। আমাগি বলে তারা এখনই জাহাজ পাঠাতে পারে আর এটা তাদের সৈন্যদের প্রশিক্ষণ হিসেবেও কাজে লাগবে। লিয়াম সত্য পছন্দ করে, জাহাজ পাঠাতে রাজি হয়। তার বদলে থমাস প্রতিশ্রুতি দেয় যে পরের বার যখন তারা দেখা করবে সে তার জন্য আরো সোনা নিয়ে আসবে। এরপর থমাস মহল থেকে বেরিয়ে যায়। পথে তার গাড়ি চালকের সাথে কথা বলতে বলতে সে ব্যানফিল্ড অঞ্চলের দ্রুত উন্নতির কথা বলে। লিয়ামের বিনিয়োগের কারণে এই উন্নতি সম্ভব হয়েছে। লিয়ামের শাসন ক্ষমতা দেখে সে বেশ ইমপ্রেস হয় কিন্তু সোনা জমানোর ইচ্ছা তাকে বিভ্রান্ত করে কারণ এই চকচকে হলুদ ধাতুর তেমন কোনো মূল্য নেই। থমাস ভাবে হয়তো লিয়াম একটু বিজোড় ধরনের মানুষ যে আসলে লোভীই নয়। কিন্তু ঠিক সেই মুহূর্তে লিয়াম সোনার ইটের দিকে লালায়িত হয়ে তাকিয়ে আছে। বাটলার ব্রায়ান তাকে বলে যে এটা ভালো যে ব্যবসায়ীরা তাকে গুরুত্বপূর্ণ মনে করে ঘুষ দিচ্ছে, কিন্তু তাদের উচিত সোনার চেয়ে বেশি মূল্যবান জিনিস চাওয়া। তবে লিয়াম এ কথা মানতে নারাজ। সে আমাকে বলে সোনার ইটগুলো প্রসেস করে তার জন্য একটি বিলাসবহুল গোসলখানা বানাতে। এতেই তার দ্বিতীয় সত্য পূরণ হয়, অর্থাৎ খারাপ লট হওয়ার সত্য। এখন বাকি আছে শুধু তার হারেম তৈরি করার। সে ব্রায়ানকে আদেশ দেয় তাদের এলাকার সব সুন্দরী মেয়েদের জড়ো করতে যাতে সে তার হারেমের জন্য সবচেয়ে ভালোগুলো বেছে নিতে পারে। আর তার আগে সে একটি বড় হলকে তার মজার ঘর হিসেবে রিনোভেট করার সিদ্ধান্ত নেয়। রোবট পরিচালিকারা ঘরটি রিনোভেট করতে থাকলে লিয়াম ব্রায়ানকে বলে যে সে সেখানে ওয়াইনের পুল আর চারপাশে রসালো মাংসের স্তম্ভ রাখবে যেন চূড়ান্ত বিলাসিতা পাওয়া যায় কারণ তার আগের জীবনে কোনো মাঙ্গায় সে এমন দৃশ্য দেখেছিল। ব্রায়ান বুঝতে পারছে না কেন লিয়াম এত অদ্ভুত, কিন্তু এইটা তার জন্য নতুন কিছু না, তাই সে আদেশ মেনে নিতে রাজি হয়। অন্যদিকে আমাগি কিছু আপত্তি জানায়। লিয়াম তাকে বলে যে সে ব্যানফিল্ড পরিবারের প্রধান, তাই সে ইচ্ছে মতো টাকা খরচ করতে পারবে। আমাগির এতে কোনো সমস্যা নেই। সে বলে যে তার এই ফ্যান্টাসি বাস্তবায়ন করতে বেশি খরচ হবে না, কিন্তু অন্য সমস্যা আছে। প্রথমত পুলে অ্যালকোহল ভরলে পুরো ঘর অ্যালকোহলের গ্যাসে ভরে যাবে, সামান্য স্পার্ক থেকেও বিস্ফোরণ হতে পারে। লিয়াম নার্ভাস হয়ে বলে যে সে অ্যালকোহলের পরিমাণ কমিয়ে দেবে। তখন আমাগি জিজ্ঞেস করে প্রথমেই সে পুলে ওয়াইন ভরতে চায় কেন। সে বলে এতে সাঁতার কাটা হবে আঠালো আর পান করার জন্য হবে নোংরা। লিয়াম বলে যে এর জন্য ওয়াইন পিউরিফায়ার আছে। আমাগি বলে ওয়াটার পিউরিফায়ার পুল থেকে সব অ্যালকোহলও সরিয়ে দেবে। হঠাৎ ব্রায়ানও কথোপকথনে যোগ দেয়। সে লিয়ামকে বলে যে তার মালিককে এত অস্বাস্থ্যকর কিছু করতে দেবে না। সে হলে মাংস ঝুলানোরও বিরোধিতা করে, কিন্তু লিয়াম যখন তর্ক করতে চায় আমাগি বলে যে যদি প্রসেসড মাংস ঝুলানো হয় ঘর দেখাবে গ্রোসারি শপের মতো আর কাঁচা মাংস ঝুলালে দেখাবে কসাইয়ের দোকানের মতো। কিন্তু লিয়াম তার হারেম বানানোর সিদ্ধান্তে অটল। আমাগি বলে ঠিক আছে, এতে বরং সে এটাকে দারুণ আইডিয়া বলে। লিয়াম তার প্রতিক্রিয়ায় অবাক হয়। ব্রায়ানও বলে যে যেহেতু সে একজন নোবেল আর ব্যানফিল্ড পরিবারের প্রধান তার হারেম থাকাই স্বাভাবিক। লিয়াম বুঝতে পারে যে মহিলাদের সঙ্গে খেলাধুলো করার জন্য ইভিল লট হওয়ার দরকার নেই। ব্রায়ান বলে সে সবসময় লিয়ামের জন্য চিন্তিত থাকে কারণ তার কিছু হলে ব্যানফিল্ড পরিবার শেষ। সে লিয়ামকে বলে হারেম শুরু করতে এবং কয়েকটা বাচ্চার জন্ম দিয়ে রক্তের ধারা চালিয়ে যেতে, কিন্তু এত কিছু লিয়ামের পক্ষে হজম করা কঠিন। যাই হোক সে খুশি যে তার হারেম শুরু করার পরিকল্পনায় কারো কোনো আপত্তি নেই। সে ঘোষণা দেয় সুন্দরী মহিলাদের খোঁজ এখনই শুরু করতে হবে। ব্রায়ান হঠাৎ জিজ্ঞেস করে হারেম কত বড় চাইছে এবং নাটকীয় ইভিল লর্ডের মতো দেখাতে চায় কিনা। লিয়াম দাবি করে সে 100 জন মহিলা চায়। ব্রায়ান শুনে চমকে যায়, কিন্তু লিয়ামের ধারণার বিপরীতে বুড়ো বাটলার বলে সংখ্যাটা আসলে খুব কম। আমাগিও একমত হয়, বলে তারা 10,000 প্রার্থী বাছাই করেছিল এবং প্রথম দল হিসেবে 1000 জনকে ডাকার পরিকল্পনা করছিল। লিয়াম শুনে আতঙ্কিত হয়, কিন্তু ব্রায়ান তাকে চাপ দিতে থাকে, বলে তার হারেমে যত বেশি মহিলা থাকবে তত ভালোভাবে সে তাদের মধ্যে থেকে নিখুঁত একজন খুঁজে পাবে। ব্রায়ান তাকে আত্মার সঙ্গে খুঁজে পেতে জোরাজোরি করে, কিন্তু লিয়াম দৃঢ়ভাবে বলে আমাগি তার জন্য সবচেয়ে উপযুক্ত এবং সে তার সেরা মেইট। হারেমের ব্যাপারে আমাগি তাকে লিস্ট শেয়ার করে, যাদের পছন্দ হয় তাদের ডান পাশে সোয়াইপ করতে বলে আর তারা তাদের প্রাসাদে ডেকে আনবে এখনই। সে তাকে বলে এই এলাকার লট হিসেবে তার হারেমে যোগ দিতে সব নারী নিশ্চয়ই খুশি হবে, কিন্তু এই কথাই লিয়ামকে সবচেয়ে বেশি রাগিয়ে তোলে। সে আমাকে ও ব্রায়ানকে বলে সে এমন নারী চায় না যারা খুশি হয় তার হবে, বরং সে একজন ইভিল
ইভিল লর্ড হতে চায়, যে জোর করেও নারীদের তার হারেমে ভর্তি করবে, এমনকি যদি তারা না চায় তবুও। ব্রায়ান তার এই চিন্তা ভাবনা শুনে হতবাক হয়ে যায়, কিন্তু লিয়াম পিছু হাঁটতে রাজি নয়। সে তাকে ও আমাগিকে বলে সুন্দরী মেয়েদের খুঁজে আনতে যারা তাকে ঘৃণা করে, কারণ শুধু তারাই তার ইভিল লর্ড হওয়ার ইচ্ছা পূরণ করতে পারবে। কয়েকদিন পর লিয়াম নিজেই কিছু মেয়ে পছন্দ করতে তার এলাকায় যায়। এটা তার প্রথমবার বাড়ি থেকে বের হওয়া, আর এখনকার সংস্কৃতি যেমন সে সম্পর্কে তার কোনো ধারণাই নেই, কিন্তু সে আত্মবিশ্বাসী যে যতই সে বাজে আচরণ করবে মেয়েরা তাকে ততই ঘৃণা করবে। সে প্রথম যে সুন্দরী মেয়েটি পায় তাকে পটানো শুরু করে, কিন্তু হঠাৎ দেখে সে মেয়েটিও তার প্রতি আগ্রহ দেখাচ্ছে, কারণ সে দেখতে সুন্দর। মেয়েটি জিজ্ঞেস করে সে কি সত্যি তার মতো কাউকে চায়। এরপর তার নাকের রিং থেকে একটা বুদবুদ উড়িয়ে দেয়। লিয়াম এটা দেখে বিকৃত বোধ করে, কিন্তু তখনই সে দেখে আশেপাশে সব মেয়ের নাকেই একই রকম রিং আছে যেগুলো থেকে বুদবুদ বের হয়। সে মেয়েটিকে জিজ্ঞেস করে এইটা আবার কি। মেয়েটি তাকে বলে এটা এখনকার নতুন ফ্যাশন ট্রেন্ড যা নারীদের মধ্যে খুব জনপ্রিয়। লিয়ামের তখন তার প্রতি সমস্ত আগ্রহ চলে যায়। সে বাড়িতে ফিরে যায়, তবে নিজের জন্য একটা নাকের রিং কিনে নেয়। শীঘ্রই আমাগি আর ব্রায়ান সেখানে আসে। তাকে দেখে তারা অবাক হয়ে যায়। লিয়াম এমন একটা অলংকার পরেছে যা সাধারণত মেয়েদের মধ্যে জনপ্রিয়। সে হাঁপ ছেড়ে বলে তার এলাকার মেয়েদের রুচি একদম খারাপ যদি এটাকে তারা ফ্যাশন বলে মনে করে। আমাগি তাকে বলে ওই নাকের রিং যা থেকে নাকের পানি ফুলে ওঠে তা খুব সুন্দর। সে লিয়ামকে এটা দেখতে দিতে বলে, কিন্তু লিয়াম রাজি না। সে পায়ের নিচে রিংটা গুঁড়ো করে দেয়, বলে এটা একদম ঘেন্না, আর সঙ্গে সঙ্গে এটা পরা নিষিদ্ধ করে দেয়। তারপর সে অভিযোগ করতে থাকে তার এলাকার ফ্যাশন সেন্স তার আশার সম্পূর্ণ বিপরীত। সে ভেবেছিল এই বিশ্ব যেখানে সায়েন্স ফিকশন আর জাদু মিলেমিশে আছে সেখানে সে টাইট পোশাক পরা মেয়েদের দেখতে পাবে, কিন্তু বদলে সে পেয়েছে নাকের রিং পরা মেয়ে যেগুলো থেকে নাকের পানি ফুলে ওঠে। এর চেয়েও বড় কথা, সে ভীষণ মন খারাপ করে ফেলেছে যখন দেখেছে মেয়েরা পুরো শরীর ঢেকে দেওয়া সুইমস্যুট পরেছে, এমনকি একটুকুও ত্বক দেখা যাচ্ছে না। আমাগি তাকে বলে এটা সর্বশেষ ট্রেন্ড যা মানুষ নিজেরাই তৈরি করেছে সূর্যের রশ্মি থেকে বাঁচতে। সে লিয়ামকে বলে এটা ব্যানফিল্ড এলাকার সংস্কৃতি, এখানে মানুষ নিজেরাই নিজেদের ফ্যাশন ঠিক করে। লিয়াম মানতে রাজি না যে এটা তার এলাকার ফ্যাশন। সে ঘোষণা দেয় সে ফ্যাশন ইন্ডাস্ট্রি বদলে দেবে। সে সঙ্গে সঙ্গে আমাগিকে কিছু ডিজাইনার আর তার এলাকার কিছু সুন্দরী মেয়ে নিয়োগ করতে বলে, কারণ মানুষ যদি তাদের সুন্দর পোশাক পরতে দেখে তারা প্রভাবিত হবে। আরো জোরালো বার্তা দিতে সে সিদ্ধান্ত নেয় সাম্রাজ্যের সবচেয়ে জনপ্রিয় মডেল নিয়োগ করার, কিন্তু আমাগি তাকে বলে এটা সম্ভব না, কারণ সাম্রাজ্যের টপ মডেল ফি তাদের বার্ষিক বাজেটের সমান। লিয়াম সঙ্গে সঙ্গে মডেল নিয়োগ করার আইডিয়া ছেড়ে দেয়, কিন্তু সে এখনো সুন্দরী মেয়েদের প্রাসাদে নিয়ে আসতে চায় যাতে নিজেদের ইচ্ছা মতো তাদের সাজিয়ে দিতে পারে। আমাগি তাকে বলে প্রাসাদে কাজ করার জন্য সুন্দরী হওয়া একটা সত্য, আর এখানে সব কর্মী সুন্দরী। লিয়াম বুঝতে পারে যে সে সত্যি কথা বলছে। তারপর আমাগি আর ব্রায়ান তাকে বলে সে চাইলে কোনো সার্ভেন্টকে তার বেডরুমে নিয়ে যেতে পারে আর তাদের সঙ্গে ওইগুলো করতে পারে, কারণ তারা চাকরি নেওয়ার সময় এতে রাজি হয়ে এসেছে। এই কথা শুনে লিয়াম খুশি হলেও এইটা তার ইভিল লর্ড হওয়ার নীতি বিরুদ্ধে। সে ভাবে সে কি আসলে কোনো নিশ্চিত শাসকের মতো কাজ করতে পারবে। অন্যদিকে প্রিন্সেস ক্রিস্টিনা, যাকে লিয়াম পাইরেটদের বেস থেকে উদ্ধার করেছিল, দামি চিকিৎসার পর সাধারণ অবস্থায় ফিরে এসেছে। সে ঘুম থেকে উঠে নিজের শরীর আগের মতো দেখে অশ্রু ঝরায়, কারণ সে দশকের পর দশক একটা মনস্টার হিসেবে বন্দী ছিল। এমনকি এটা যদি স্বপ্ন হয় তবুও সে খুশি, কিন্তু ডাক্তার তাকে বলে এটা স্বপ্ন নয়। সে ক্রিস্টিনাকে বলে তার উপর এলিক্সার ব্যবহার করা হয়েছে যা অলৌকিক ওষুধ, যে কোনো রোগ বা ক্ষতই সারাতে পারে। ক্রিস্টিনা শুনে হতবাক হয়ে জিজ্ঞেস করে কেউ কেন এত দামি ওষুধ একটা এমন এক প্রিন্সেসের উপর ব্যবহার করবে যার দেশ ধ্বংস হয়ে গেছে। ডাক্তার তখন তাকে বলে এইটা সম্ভব লিয়ামের কারণে। সে এই হাসপাতাল বানিয়েছে, ডাক্তারদের নিয়োগ দিয়েছে, আর এলিক্সার এনে পাইরেটদের ধরে আনা সব মেয়েদের চিকিৎসা করিয়েছে। ক্রিস্টিনা এটা শুনে কথা হারায়। তারপর ডাক্তার তাকে বলে তার শরীর ঠিকভাবে নাড়াচাড়া করা খুব কঠিন হবে। তারা ক্রিস্টিনাকে বলে যে সে এখন যে কোনো কিছু করতে প্রস্তুত। এরপর ডাক্তার লিয়ামের বার্তা দিয়ে চলে যায় যে তাকে ঋণ পরিশোধ করতে হবে। ক্রিস্টিনা লিয়ামের কথা ভাবে কিভাবে সে তাকে সত্যিকারের জাহান্নাম থেকে বাঁচিয়েছে, আর সে ঠিক করে লিয়ামকে তার মালিক হিসেবে সেবা করতে সে সবই করবে। লিয়ামের অঞ্চল দ্রুত গতিতে উন্নতি করতে থাকে। লোকেরা মজা করতে শুরু করে যে তাদের কাজ অনেক বেশি আছে আর আয় করার জন্য অনেক টাকা আছে। গাইড লিয়ামের বিরুদ্ধে অসন্তুষ্ট, কাউকে খুঁজে বের করতে ব্যর্থ হচ্ছে। সে ভাবতে থাকে এটা কি ভুল হলো, সবাই কেন গরিব আর দুঃখী নেই যেমন হওয়ার কথা। গাইড দ্রুত সেনাবাহিনীর ব্যাটালিয়নে যায় যেটা লিয়াম পেয়েছিল স্পিরিয়ার ফোর্স থেকে পূর্ণ জাহাজের সাথে। সে নিশ্চিন্ত ছিল যে কিছু ইমানদার আর সৎ সৈন্য এসে তাদের ইভিল লর্ডের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করবে, কিন্তু তারা লিয়ামের প্রতি অনুগত, কারণ লিয়াম অন্য নোবেলদের মতো না। লিয়াম আসলে পাইরেটদের বিরুদ্ধে লড়াই করে আর তার সৈন্যদের ভালোভাবে রাখে। এরপর গাইড ইয়াসুর খোঁজ নেয় যে ক্লাবে রিটায়ারমেন্ট উপভোগ করছে। সে ভাবে লিয়াম এখন যদি তার ঠকবাজি জানেও এখন সে নিরাপদ, কিন্তু তখনই সে টিভিতে দেখে লিয়াম পাইরেটদের বেশ ধ্বংস করার জন্য স্পিরিয়ার আর্মি থেকে মেডেল অফ অনার পেয়েছে। লিয়াম তার স্বীকৃতি স্বরূপ ইয়াসুকে ধন্যবাদ জানায় যে তাকে এত শক্তিশালী হতে সাহায্য করেছে, আর তখনই ইয়াসু আতঙ্কে পড়ে যায়। লিয়ামের কারণে সে এখন নিজের ক্ষমতার বাইরে জিনিসে জড়িয়ে পড়বে। গাইড আবারও হতাশ হয়। এইদিকে পাইরেট ক্যাপ্টেন গো বেশিরভাগ জাহাজ নিয়ে স্পিরিয়ার আর্মি থেকে পালাতে সক্ষম হয়। এজন্য সে কয়েক হাজার জাহাজ প্রলোভন হিসেবে ব্যবহার করে। যারা পিছনে পড়ে রইল তাদের নিয়ে তার কোনো মাথা ব্যথাই নেই। সে ভাবে তারা তো ব্যানফিল্ড অঞ্চলে যাচ্ছিল, তাহলে
তাহলে কিভাবে তার আর্মি স্পিয়ার আর্মি ট্রেনিং গ্রাউন্ডে চলে এলো। তার মনে হয় ওয়ার্প গেট এর লোকেরা তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে আর তার সহকর্মী বলে তাদের একটি শিক্ষা দিতে হবে। কিন্তু ঠিক তখনই গাইড তার পাশে হাজির হয়। গাইড বলে গো তার রাগ ভুল লোকের উপর ঝাড়ছে, সে তার ক্ষমতা ব্যবহার করে গোকে প্রভাবিত করে। গাইড বলে লিয়ামকে টুকরো টুকরো করা উচিত, সে তার ট্রেজার আইল্যান্ড হানা দিয়েছে। গো তৎক্ষণাৎ তার আদেশ বদলে দেয়। সে ক্রুদের বলে তাদের জিনিসপত্র আবার ভরে নিতে, তারপরই তারা ব্যান্ডফিল্ড অঞ্চলে ছুটে যাবে লুটপাট আর ধ্বংস করতে। গাইড এতে খুশি হয় কারণ সে নিশ্চিন্ত যে গোর শক্তিশালী বাহিনী লিয়ামকে সহজেই হারাতে পারবে। এইদিকে লিয়াম তার ম্যানশনে রোবট মেয়েদের নিয়ে ঘিরে তার সকালের নাস্তা উপভোগ করছে। মেয়েরা তার প্রতি ছোটখাটো সব বিষয়ে জোরাজুরি করে, কিন্তু তার মনে একটা অসন্তুষ্টি থেকে যায়। সে আমাগিকে বলে সে ভেবেছে একজন খলনায়ক কি ধরনের খাবার খায়। তার মনে হয় একজন খলনায়ক প্রচুর পরিমাণে মাংস খায় আর তার সাথে সুন্দরী নারীরা এবং সৈন্যরা থাকে। আমাকে জিজ্ঞেস করে সে কি এখনো ওয়াইনের পুল আর মাংসের টাওয়ার বানানোর পরিকল্পনা চালিয়ে যেতে চায়। লিয়াম বলে সে এই পরিকল্পনা ছেড়ে দিয়েছে। আমাকে তাকে জিজ্ঞেস করে লিয়াম আরো খেতে চাই নাকি তার অফিসারদের লাঞ্চে ডাকবে, কিন্তু লিয়াম কোনোটাই চায় না। শেষে আমাকে ধারণা করে লিয়াম চায় সুন্দরী নারীরা তার খাওয়ার সময় তার সেবা করুক। এতে লিয়াম রেগে যায় এবং জিজ্ঞেস করে সে কি সত্যিই রাজি যে সে আরেকজন নারীকে নেবে। আমাকে জবাব দেয় সে তো কোনো নারীই নয়। লিয়াম বলে সে তো আমাগিকে পেয়েছে, কিন্তু আমাকে বলে সে টেকনিক্যালি কোনো নারী নয় কারণ সে একটি রোবট। লিয়াম তার কাঙ্ক্ষিত উত্তর পায় না। আমাকে তাকে বলে তার একজন আসল স্ত্রী নিতে হবে যাতে বংশধর জন্ম দিতে পারে, তবে সে খুশি লিয়াম যা ইচ্ছে করতে পারে। এরপর আমাগি লিয়ামকে আর্থিক বছরের রিপোর্ট পেশ করে। সে বলে ডাকাতদের কাছ থেকে পাওয়া ধনভান্ডার তাদের অর্থনীতিকে অনেক চাঙ্গা করেছে। তারা তাদের ঋণের একটা বড় অংশ শোধ করে কিছু সুদ বানিয়েছে। লিয়াম হতবাক হয়ে ভাবে তার বাবা আর দাদা এতটা ঋণ করেছিল যে ডাকাতদের ধন দিয়েও সব শোধ করা যায়নি। যাই হোক আমাকে রিপোর্ট চালিয়ে যায় তাদের অঞ্চল ধীরে কিন্তু স্থিরভাবে বাড়ছে আর তারা শীঘ্রই সব ঋণ শোধ করতে পারবে। লিয়াম দীর্ঘশ্বাস ফেলে বলে সে ভেবেছিল খলনায়িকা হয়ে তার টাকা নিজের জন্য খরচ করবে, কিন্তু এখন তার আগের ঋণ শোধ করতে হবে। আমাকে তাকে জিজ্ঞেস করে খারাপ রাজা হিসেবে সে কি করতে চায়। লিয়াম উত্তর দেয় হয়তো ট্যাক্স বাড়িয়ে মানুষদের কষ্ট দেবে। আমাকে তাকে সতর্ক করে বলে অল্প সময়ের জন্য আয় বাড়লেও লম্বা সময়ে এইটা তার অঞ্চলের উন্নতি নষ্ট করবে। লিয়াম আবারও দীর্ঘশ্বাস ফেলে। আমাকে জিজ্ঞেস করে সে কি তার বর্তমান জীবন নিয়ে অসন্তুষ্ট। লিয়াম বলে আসলে সে বেশ সন্তুষ্ট, কারণ ভালো ভালো ঘটনা তার সাথে ঘটেছে। তার ক্ষমতা আছে, টাকা আছে, এমনকি আমাকেও তার পাশে আছে। সে ভবিষ্যতে তার ক্ষমতা ব্যবহার করে জীবন উপভোগ করবে। পরিণতি যাই হোক সে ভাবে আমাকে তার কথা বুঝতেই পারবে না। আমাকে সম্মত হয়। সে বলে হয়তো তার স্বপ্ন বা আকাঙ্ক্ষা বুঝবে না, কিন্তু সে সবসময় তার পাশে থাকবে এবং তাকে সফল হতে সাহায্য করবে। কিছুক্ষণ পর ব্রায়ান দৌড়ে কক্ষে আসে। সে লিয়ামকে একটা জরুরি খবর দিতে চায়। সে বলে দস্যুরা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তাদের জাহাজগুলো তাদের সৌরজগতের সীমানায় জড়ো হচ্ছে। লিয়াম রাডার দেখে ভাবে এটা দস্যুদের স্বভাব বিরুদ্ধ। তারা চালাক আর ভীরু হয়। যুদ্ধ ঘোষণা করে জাহাজ জড়ো করার কথা না। আমাকে উত্তর দেয় দস্যুরা হয়তো তাদের ভয় পাওয়ার সময় দিচ্ছে। সে লিয়ামকে ব্যাখ্যা করে যেহেতু তারা দস্যুদের ধন চুরি করেছে তারা হয়তো প্রতিশোধ নিতে চায়। সহজে শত্রু মারলে তাদের মন ভরবে না। লিয়াম তার সাথে একমত হয়। সে বলে একজন পাগল যে বন্দীদের শারীরিকভাবে নৃশংসভাবে পরিবর্তন করে সে নিশ্চয়ই বিকৃত উপায়ে প্রতিশোধ নেবে। আমাকে যোগ করে বলে যদি দস্যুরা আনুষ্ঠানিকভাবে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাহলে নিশ্চয়ই তারা তাদের ক্ষমতা নিয়ে খুব আত্মবিশ্বাসী। এইটা শুনে লিয়াম একটু চিন্তায় পড়ে যায় আর ব্রায়ান সিদ্ধান্ত নেয় সামরিক নেতাদের সঙ্গে একটা বৈঠক ডাকার। বৈঠকে ব্রায়ান সবাইকে দস্যুদের ক্যাপ্টেন গোয়ের কথা বলে যার ট্রেজার আইল্যান্ড তারা লুট করেছিল। সে বলে গো একজন নির্মম জলদস্যু হিসেবে পরিচিত। তার সাম্রাজ্য তার মাথার উপর বড় একটা পুরস্কার ঘোষণা করেছে। লিয়াম জিজ্ঞেস করে তারা আর কিছু জানে কিনা। ব্রায়ান বলে গো দাবি করেছে তারা যেন তার দ্বীপ থেকে নেওয়া সব গুপ্তধন ফেরত দেয় আর তার সাথে সে সুন্দর চেহারার মানুষদের জিম্বি হিসেবে চায়। এইটা শুনে লিয়াম রেগে যায়। ব্রায়ান ভাবে এইটা তার লোকেদের নিয়ে চিন্তা করেই, কিন্তু লিয়াম আসলে ঈর্ষান্বিত। গো তার ক্ষমতা ব্যবহার করে সম্পদ কেড়ে নিচ্ছে আর মানুষ ধরে নিয়ে যাচ্ছে। এটা তো একজন খারাপ শাসকেরই কাজ। যেহেতু দস্যু ক্যাপ্টেন তার চেয়েও বেশি ইভিল, লিয়াম সিদ্ধান্ত নেয় সে এটা হতে দেবে না। এইদিকে তার একজন মিনিস্টার পরামর্শ দেয় তারা যেন দস্যুদের সাথে আলোচনা করে কারণ লড়াইয়ে তারা নিশ্চিত হারবে, কিন্তু মিলিটারি জেনারেল তার সাথে একমত নয়। সে বলে দস্যুরা তাদের দাবি মেনে নিল যে তাদের ছেড়ে দিবে তার কোনো গ্যারান্টি নেই। এই নিয়ে তাদের দুজনের মধ্যে তর্ক বেঁধে যায়। লিয়াম দস্যুদের জাহাজের সংখ্যা জিজ্ঞেস করে জানতে পারে তাদের 30,000 জাহাজের একটা বাহিনী আছে আর এই মুহূর্তে তাদের সেনাবাহিনী মাত্র 5,000 জাহাজ ডিপ্লয় করতে পারবে। জেনারেল বলে তাদের এখন তাদের গ্রহ রক্ষা করা উচিত, কিন্তু মিনিস্টার বলে তাদের আলোচনা করে সাম্রাজ্য থেকে সাহায্যের জন্য অপেক্ষা করা উচিত। দুজনেই আবার তর্ক শুরু করে, কিন্তু লিয়াম এর মধ্যে আগ্রহ নেই। সে গোয়ের উপর রাখা পুরস্কার নিয়ে ভাবতে থাকে। পুরস্কারটা ঠিক আছে, কিন্তু এত বেশি নয় যে তার 30,000 জাহাজের বাহিনীর সাথে লড়াই করার ঝুঁকি নেওয়া যায়। সে বলে শুধু যদি পুরস্কারটা আরো বেশি হতো তাহলে হয়তো সে কিছু করার চেষ্টা করতো। এমন সময় আমাকে বলে তার একটা পরামর্শ আছে। সে ব্যাখ্যা করে তারা আগে যেসব জাহাজ জব্দ করেছিল সেগুলো নিয়ে যুদ্ধের সিমুলেশন চালিয়েছে। তাতে দেখা গেছে তাদের জেতার সম্ভাবনা মাত্র 3.8%। এই কথা শুনে ব্রায়ান হতাশ হয়ে যায়। যদি সপ্তম অষ্টম
অস্ত্র কারখানা থেকে যদি বিশেষ অস্ত্র তৈরি হয়ে যেত তাহলে তাদের কিছু সম্ভাবনা থাকতো। সে লিয়ামকে এটা বলতে শুরু করতেই হঠাৎ সময় ফ্রিজ হয়ে যায়। লিয়াম আমাগিকে জাগানোর চেষ্টা করে, নিশ্চিন্ত হয় সময় সত্যি থেমে গেছে। সে চারদিকে তাকিয়ে ভাবে এখন কি হতে যাচ্ছে। হঠাৎ গাইড তার সামনে হাজির হয়। লিয়াম জিজ্ঞেস করে সে এখানে কেন এসেছে, এখন তার হাতে জরুরি সমস্যা আছে। গাইড বলে সে জানে লিয়াম ডাকাতদের নিয়ে চিন্তিত আর সেই তাদের এখানে দেখেছে, কিন্তু লিয়াম যেন এখনই সন্দেহ না করে, পরে বুঝতে পারে। এই জন্য সে বলে এটা লিয়ামের সুবিধার জন্যই করা হয়েছে। গাইড বলে লিয়ামের অঞ্চল ঋণের সমস্যায় ভুগছে, তাই সে ডাকাতদের ডেকেছে যাতে লিয়াম তাদের সাথে লড়াই করে। যদি সে গোকে হারায় তাহলে প্রচুর ধন সম্পদ পাবে যা তার আর্থিক সমস্যার সমাধান করবে। লিয়াম উত্তর দেয় সে তো ট্রেজার আইল্যান্ড থেকে সবকিছু নিয়ে এসেছে। গাইড বলে সেটা মোট সম্পদের একটা ছোট অংশ মাত্র, গোকে হারালেই সে পাবে সমস্ত সম্পদ আর পাবে বিশেষ সম্মান। সে লিয়ামকে বলে যে সে সবকিছু তার জন্য পরিকল্পনা করে রেখেছে আর সেজন্যই তাকে ধনী না করে গরিব ছোট এক অভিজাত বানিয়েছে। সে বলে কষ্ট পেয়ে যদি সে ক্ষমতায় উঠে তাহলে গৌরব পাবে। গাইডের মুখে এই কথা শুনে লিয়াম উজ্জ্বল হয়ে ওঠে। সে গাইডকে এত চিন্তা করার জন্য ধন্যবাদ দেয়। এরপর গাইড চলে যায় আর সময় আবার চলতে শুরু করে। ব্রায়ান হঠাৎই লিয়ামকে সপ্তম অস্ত্র কারখানা নতুন অস্ত্র সম্পর্কে বলতে থাকে, কিন্তু লিয়াম আগ্রহ দেখায় না। যাই হোক, সে ঘোষণা দেয় যে তারা পাইরেট ক্যাপ্টেন গো আর তার বাহিনীকে হারাবে। মিনিস্টার তাকে বলে যে এটা সঠিক সিদ্ধান্ত নয়, কিন্তু লিয়াম তাকে মনে করিয়ে দেয় যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা শুধু তারই আছে। শীঘ্রই প্রস্তুতি শেষ হয়। ব্রায়ান এখনো আতঙ্কে আছে, কারণ তাদের অঞ্চল যখন স্থিতিশীল হওয়ার পথে তখন তারা পাইরেটদের সাথে যুদ্ধে যাচ্ছে। আমাগি তাকে শান্ত হতে বলে, কারণ তারা এখনো হারেনি আর লিয়াম পাইরেটদের বিরুদ্ধে লড়াই করার সঠিক সিদ্ধান্ত নিয়েছে। ব্রায়ান তাকে মনে করিয়ে দেয় যে সে নিজে বিশ্লেষণ করেছিল যে তাদের জেতার সম্ভাবনা মাত্র 4%, কিন্তু আমাগি জবাব দেয় যে তার তথ্য অনুযায়ী গো এর পাইরেট দল আত্মসমর্পণ করার পরও সম্পূর্ণ গ্রহ ধ্বংস করে দেয়। সে বলে 4% সম্ভাবনাও আত্মসমর্পণ করার চেয়ে ভালো। আর ব্রায়ান মনে মনে চায় লিয়াম যদি 100 বছর আগে জন্মাতো তাহলে সে পাইরেটদের বিরুদ্ধে লড়াই করার জন্য পর্যাপ্ত প্রস্তুতি নিতে পারত। কিন্তু লিয়ামের মনে হয় প্রস্তুতি নেওয়া পুরুষদের কাজ, আসল পুরুষ তো জীবন বাজি রেখে লড়াই করে। সে তার বহর নিয়ে পাইরেটদের বিরুদ্ধে যুদ্ধে নামে আর তাদের ধন্যবাদ জানায় তাকে দ্রুত সম্পদ ও খ্যাতি অর্জনের আরেকটা সুযোগ দেওয়ার জন্য। কিন্তু গাইড আত্মবিশ্বাসী লিয়াম হেরে যাবে। সে আশা করে গো তার পোষা প্রাণীদের একটাই পরিণত করবে যাতে সে সবচেয়ে বেশি কষ্ট পায়। গাইডের মনে হয় লিয়ামের অতীত জীবন এর সব ঘটনা জানার পরও তাকে বিশ্বাস করাই সব দোষের মূল। সে উৎসুক হয়ে অপেক্ষা করে কখন লিয়ামের বিশ্বাস আর কৃতজ্ঞতা ঘৃণায় পরিণত হবে, কারণ তখন সে সেই তীব্র নেগেটিভ আবেগ উপভোগ করতে পারবে। এদিকে গো খবর পায় লিয়াম তার ক্রু নিয়ে তার দিকে এগিয়ে আসছে। এটা শুনে সে খুব উত্তেজিত হয়, কারণ সে এইবার লিয়ামকে সম্পূর্ণ ধ্বংস করতে পারবে। সে ঘোষণা দেয় যে কেউ লিয়ামকে জীবিত ধরতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে। আসলে গো তাকে খেলনা বানানোর পরিকল্পনা করছে। অন্যদিকে লিয়ামের সৈন্যরা যুদ্ধ নিয়ে নিশ্চিত নয়, কিন্তু তারা তার উপর বিশ্বাস রাখে। কিন্তু লিয়াম দ্রুত বিরক্ত হয়ে পড়ে, কারণ 3 দিন পেরিয়ে গেলেও যুদ্ধ শুরু হয়নি। সে জিজ্ঞেস করে গুলি চালানো শুরু করলে হয় না? ক্রু তাকে বলে যুদ্ধ শুরু হয়ে গেছে, কিন্তু এখন কৌশলগত পর্যায়ে চলছে। তারা লিয়ামকে বলে শত্রুর সংখ্যাধিকের কারণে তারা ইতিমধ্যে পিছিয়ে আছে। লিয়াম বুঝতে পারে না আসল যুদ্ধ শুরু হওয়ার আগেই এটা কিভাবে সম্ভব। সে বলে তারা তো শত্রুদের দেখতেই পাচ্ছে না। জাহাজের ক্যাপ্টেন তাকে বলে মহাকাশে শত্রুদের জাহাজ দেখা মানে কাছাকাছি যুদ্ধ। লিয়াম সামরিক ব্যাখ্যায় কান না দিয়ে শুধু আগুন দেখতে চায়। সে বলে শত্রু দেখলে তাদের এগিয়ে যাওয়া উচিত। জাহাজের রাডার শত্রুদের শনাক্ত করলে ক্রু দ্রুত নিশ্চিত করে যে তাদের বহরের নিচে 500 শত্রু জাহাজ হাজির হয়েছে। লিয়াম ভাবে শত্রুরা শুধু 500টি জাহাজ নিয়ে তাদের আক্রমণ করেছে। ক্রু তাকে বলে ওই জাহাজগুলো আসলে সেই সৈন্যরা যারা গোদের কাছে আত্মসমর্পণ করে বেঁচেছিল, বাধ্য হয়ে তার সাথে যোগ দিয়েছে। এরা শুধু বলি দেওয়ার পেয়াদা যাদের পাঠানো হয়েছে লিয়ামের বাহিনীর গঠন ভাঙার জন্য। লিয়াম রেগে যায়, কারণ গো তার সবচেয়ে নিম্নপদস্থ সদস্যদের ডাল হিসেবে বানিয়েছে। কিন্তু শত্রু আক্রমণ করা মাত্র সে তাদের জাহাজ ধ্বংস করে দেয়। তবে এতে বাহিনীর গঠনে একটু গ্যাপ তৈরি হয়। সেই সুযোগে গো তার বাহিনীকে এগিয়ে যাওয়ার আদেশ দেয়। জবাবে লিয়ামের বাহিনী পিছু হাঁটতে শুরু করে। গো ভাবে তারা তাকে ভয় পেয়েছে, তার বাহিনী তাদের পিছু ধরে। কিন্তু হঠাৎ সামনের জাহাজগুলো জাদু দিয়ে লুকানো কিছু মাইনের সাথে ধাক্কা খায়। বিস্ফোরণে জাহাজগুলো ক্ষতি হয়, কিন্তু গো তাতে পাত্তা দেয় না, কারণ তার জাহাজ অনেক বেশি। সে সামনের জাহাজগুলোকে আদেশ দেয় সব মাইন ধাক্কা দিয়ে সাফ করে দিতে। এতে লিয়াম আরো বেশি রেগে যায়। তার কিছু পরই দুই পক্ষই একে অপরের দিকে গোলা বর্ষণ শুরু করে, কিন্তু গোয়ের সৈন্যরা নিজেদের রক্ষার জন্য ব্যারিয়ার শিপ ব্যবহার করে। লিয়ামের পক্ষ ক্ষয়ক্ষতি গ্রহণ করতে শুরু করে আর সেনা অফিসাররা তাদের প্রধান জাহাজের চারপাশেও একটি ব্যারিয়ার স্থাপনের নির্দেশ দেয়। লিয়াম জিজ্ঞেস করে কি হচ্ছে। অফিসাররা তাকে বলে যে শত্রুদের কৌশল অনুসরণ করে তাকে নিরাপদ রাখার চেষ্টা চলছে। তবে লিয়াম বেশি চিন্তিত তাদের ভ্যানগার্ড নিয়ে, যারা ব্যারিয়ারের সামনে থাকবে এবং শত্রুদের গোলার সামনে সম্পূর্ণ উন্মুক্ত হয়ে যাবে। অফিসাররা তাকে বলে যে তাদের প্রথম লক্ষ্য হলো তাকে নিরাপদ রাখা, আর সেই জন্য তাদের যতজন সৈন্য প্রয়োজন ত্যাগ করতেও প্রস্তুত। লিয়ামকে সে বোঝানোর চেষ্টা করে যে যদি তারা এই কৌশল মেনে যুদ্ধ তাকে দীর্ঘমেয়াদী করে তাহলে স্পিরিয়াল আর্মি হয়তো সাহায্য পাঠাতে পারে। কিন্তু লিয়াম এতে রাজি না হয়ে ঘোষণা করে যে সে একজন ইভিল লর্ড, যে জোর করে যা চায় তা নিয়ে নেয়, আর একবার কিছু তার হয়ে গেলে সেটা কখনো হারাতে দেয় না। সে বলে যে সামনে যুদ্ধ করা জাহাজ আর তার সৈন্যরা সবাই তার সম্পত্তি, আর তার অনুমতি ছাড়া কেউ তার সম্পত্তি নষ্ট করতে পারবে না। সে
আদেশ দেয় যে তার কোনো সৈন্য তাকে বাঁচাতে বা সময় কিনতে নিজেকে উৎসর্গ করবে না, কারণ সে এমন পদ্ধতি মানে না। সে ঘোষণা করে যে তারা এখনই এই দস্যুদের ধ্বংস করবে আর সে নিজে যুদ্ধ নেমে তার সৈন্যদের নেতৃত্ব দেবে। লিয়াম আমাগিকে তার মেকা আর্মার প্রস্তুত করতে বলে। যখন সেনা অফিসার আপত্তি করতে যায়, লিয়াম তাকে জানায় যে সে পদোন্নতি পেয়েছে এবং এখন এই বাহিনীর কমান্ডার হলো আমাগি। আমাগি সঙ্গে সঙ্গে কাজে লেগে যায় এবং জয়ের সর্বোত্তম কৌশল হিসেব করতে শুরু করে। সে সব জাহাজকে এগিয়ে যাওয়ার নির্দেশ দেয়। সেনা অফিসাররা এতে হতভম্ব হয়ে যায়। তবে লিয়াম তাদের বলে তার মেইড রোবট এর কথা শুনতে, কারণ এখন সেই বস। এ বলে সে যুদ্ধের প্রস্তুতি নিতে চলে যায়। এরই মধ্যে আমাগি জাহাজের হাল ধরে। সে সব জাহাজকে বলে পূর্ণ গতিতে এগোতে এবং তার পিছু নিতে। সেনা অফিসাররা ভাবে একটা রোবটকে ফ্লিট নেতৃত্ব দেওয়াটা ভুল, কারণ সে তাদের মেইন শিপকে ফ্রন্ট লাইনে নিয়ে যাচ্ছে। কিন্তু আমাগি তাদের বলে লিয়াম যখন যুদ্ধক্ষেত্রে বেরোবে তখন এই জাহাজকে নিরাপদ রাখার কোনো দরকার নেই, বরং এটা দিয়ে লিয়ামকে রক্ষা করা উচিত, কারণ এটাই তাদের সবচেয়ে শক্তিশালী জাহাজ। উচ্চপদস্থরা তার সিদ্ধান্ত ও অনুগত্যে বিস্ময় হয়। তারা তার সিদ্ধান্ত সমর্থন করে। ফ্লিট এগোতে থাকলে লিয়ামও মহাকাশে বেরিয়ে পড়ে। সে শর্ট রেঞ্জ ওয়ার্প ব্যবহার করে পাইরেটদের ক্রুর ঠিক মাঝখানে টেলিপোর্ট করে। গো ভাবে লিয়ামকে সুইসাইড অ্যাটাক করতে চায়, জাহাজ উড়িয়ে কিছু ক্ষতি করার চেষ্টা করছে। সে সবাইকে লক্ষ্য করে ওয়ার্প বে থেকে আসা জাহাজে গুলি চালাতে বলে, কিন্তু তার অবাক করার ব্যাপার শুধু লিয়ামই তার মেকানাইটের দেখা দেয়। সে সহজে পাইরেটদের জাহাজের আক্রমণ এড়িয়ে তাদের ধ্বংস করতে শুরু করে। ঠিক তখনই তার ফ্লিটও যুদ্ধক্ষেত্রে পৌঁছায়। তারা পাইরেট জাহাজে গুলি চালাতে থাকে, পাশাপাশি সব মেকানাইটও নেমে পড়ে। গো ও তার মেকানাইট গুলো পাঠিয়ে জবাব দেয়, কিন্তু লিয়ামের কাছে তাদের কোনো চান্সই থাকে না। সে সহজে তাদের সংখ্যা কমিয়ে ফেলে। তারপর পাইরেট জাহাজে আক্রমণ করতে তার প্লাজমা ক্যানন ডেকে আনে। তার আক্রমণের কারণে পাইরেটরা তাদের কাঠামো ভেঙে ফেলতে শুরু করে। আমাগি একটি সুযোগ দেখতে পায়। সে সব জাহাজকে পাইরেটদের কাঠামোর মাঝখান দিয়ে এগিয়ে যাওয়ার নির্দেশ দেয়। এরই মধ্যে মেকানাইটরা একে অপরের সঙ্গে লড়াই করতে থাকে। লিয়ামের প্লাজমা ক্যাননের গোলাও শেষ হয়ে যায়। ঠিক তখনই একজন উচ্চপদস্থ পাইরেট নাইট তাকে আক্রমণ করে। লিয়াম ভাবে এই নতুন শত্রুর সাথে একটু মজা করবে, কারণ সে কিছুটা বেশি প্রতিরোধ করবে। যখন সে পাইরেট নাইটের সাথে লড়াই করবে, তারা দেখে যে সে বেশ দক্ষ। পাইরেট নাইটও তার তরবারি চালনায় মুগ্ধ হয়। সে জিজ্ঞেস করে সে কোন স্কুলে শিখেছে। লিয়াম ঘোষণা দেয় যে সে দ্য ওয়ে অফ দ্য ফ্ল্যাশ শিখেছে, যা পৃথিবীর সেরা সোয়ার্ড স্কিল। কিন্তু পাইরেট নাইট বলে যে সে এত বছর অভিজ্ঞ তরবারি চালক হিসেবে কখনো সে এই নাম শোনেনি। সে দ্য ওয়ে অফ দ্য ফ্ল্যাশকে নকল সোয়ার্ড স্কিল বলে উল্লেখ করে। লিয়াম এটা শো করে না। সে আলটিমেট মুভ ব্যবহার করে পাইরেট নাইটকে তৎক্ষণাৎ মেরে ফেলে, কিন্তু তারপরই সে আফসোস করতে থাকে, কারণ সে যদি সব শত্রুকে এক মুভে মেরে ফেলে তাহলে কেউ বাকি থাকবে না যারা দ্য ওয়ে অফ দ্য ফ্ল্যাশ কতটা অসাধারণ তা বলবে। ঠিক তখনই আরো পাইরেট নাইটরা তাকে ঘিরে ধরে। তারা জোরে জোরে বলতে থাকে যে একজন গরিব নোবেল হিসেবে সে সত্যি শক্তিশালী। গরিব বলা পছন্দ না করায় লিয়াম রেগে যায়। সে আবার আলটিমেট মুভ ব্যবহার করে তাদের সবাইকে মেরে ফেলে। সে একের পর এক আলটিমেট মুভ ব্যবহার করে ডজন ডজন নাইটকে হারাতে থাকে, কিন্তু তখনই তার মেকা আর্মার তাকে জানায় যে তার ডান হাত ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ সে এটি অনেকবার ব্যবহার করেছে। লিয়াম বুঝতে পারে তার আলটিমেট স্কিলের সাথে এই আর্মার তাল মিলাতে পারছে না। এমন সময় হঠাৎ আরো নাইটরা এসে হাজির হয়। তারা সব দিক থেকে তাকে আক্রমণ করতে থাকে। শীঘ্রই লিয়ামের শিল ভেঙে যায় আর সে কাঁটাচা হয়ে পড়ে। তার সৈন্যদের পিছু হাঁটতে দেখা যায়। আমাকে হিসেব করে দেখে এখন তাদের জেতার সম্ভাবনা মাত্র 1%। তবুও লিয়াম পুরো শক্তি দিয়ে লড়াই চালিয়ে যায়, কিন্তু তা যথেষ্ট নয়। শীঘ্রই সে শত্রুদের ঘেরাওয়ের মুখে পড়ে। ঠিক তখনই রেইনফোর্সমেন্ট এসে পৌঁছায়। পিছনের শত্রু নাইটরা এক আক্রমণেই ধ্বংস হয়ে যায়। লিয়াম ভাবে এবার আবার কে এলো। বিস্ফোরণের ধোঁয়া কাটতেই সে দেখে প্রিন্সেস ক্রিস্টিনা তার মেকানাইটে চড়ে এসেছে। তার রিহ্যাব এখনো শেষ না হলেও সে লিয়ামের কাছে ঋণ শোধ করতে তাকে সাহায্য করতে এসেছে, আর তার সম্পূর্ণ এলিট ইউনিটও তার সাথে আছে। ক্রিস্টিনার ইউনিট দ্রুত যুদ্ধক্ষেত্রে পৌঁছায়। সে শত্রুদের মেরে ফেলার আদেশ দেয়। তারা শত্রু নাইট এমনকি তাদের জাহাজও ধ্বংস করতে শুরু করে। লিয়াম তার দক্ষতায় মুগ্ধ হয়, কিন্তু সে চায় না কেউ তার থেকে বেশি অ্যাটেনশন পাক। তাই সে তার রকেট পাঞ্চ ব্যবহার করে, কিন্তু সেটা ছোড়ার বদলে নিজের মেকাতে লাগিয়ে নেয়। নতুন হাত বানিয়ে ফেলে। একে নিয়ন্ত্রণ করতে পারার পর সে একটা স্পেসশিপের টুকরো দেখতে পায়, আর তার লেজার দিয়ে সেটাকে একটা বিশাল তলোয়ারে পরিণত করে। এই শক্তিশালী হাত আর দৈত্যকার তলোয়ার দিয়ে লিয়াম তার আলটিমেট মুভ এর আরো শক্তিশালী ভার্সন পাইরেটদের দিকে ছুড়ে মারে। এতে তাদের মেকানাইট এবং সম্পূর্ণ যুদ্ধ জাহাজ ধ্বংস হয়ে যায়। তার একটা মাত্র আক্রমণে জাহাজের সারি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, আর ভয়ে সম্পূর্ণ জলদস্যু কেঁপে উঠে। আর আমাকে হিসাব করে দেখে এই আক্রমণের পর তাদের জেতার সম্ভাবনা বেড়ে 83% হয়েছে। সে তার জাহাজকে শত্রুর একদিকেই আক্রমণ করতে বলে। এরই মধ্যে লিয়াম তার একবার ব্যবহারের বিশাল বাহুটা খুলে ফেলে। আরেকটা তলোয়ার দেখে সে গোয়ের প্রধান জাহাজের দিকে ছুটে যায়। গোকে ধরে ফেলে আর পুরো মহাকাশে তার নাম ছড়িয়ে দিতে সে দৃঢ় প্রতিজ্ঞ।